Lesson 3. An April Day. Henry Wadsworth Longfellow. Let's read. When the warm sun that brings seed time and harvest has returned again, 'tis sweet to visit the still wood where springs the first flower of the plain. When the warm sun has returned again, মানে যখন উষ্ণ সূর্য আবার ফিরে আসছে এবং সেই সূর্য কি করছে? দ্যাট ব্রিংস সিড টাইম অ্যান্ড হারভেস্ট, বীজ বপনের সময় এবং চাষের সময়কে যে নিয়ে আসে। তাহলে সেই সূর্য যখন আবারও ফিরে আসছে, টিজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড, সেই সময় নিস্তরঙ্গ জঙ্গলে যেতে খুব ভালো লাগে। এবং যে জঙ্গলে, হোয়ার স্প্রিংস দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, যে জঙ্গলে গেলে হয়তো দেখা যাবে যে এই ঋতুর প্রথম ফুলটা হয়তো ফুটছে। এইটা হচ্ছে প্রথম স্ট্যান্জার যে 4টে লাইন, সেই 4টে লাইনের আক্ষরিক মানে। তার মানে কবি কি বলতে চাইছেন? আমরা জানি সূর্য উত্তাপ দেয় এবং তার ফলে যদি শীতকালটা আমরা দেখি কি হচ্ছে, বরফ পড়ছে, চারদিকে বরফে ঢেকে থাকছে। সেই সময় গাছের পাতা ঝরে যাচ্ছে, ফুল হয় না, ফল হয় না, হ্যাঁ, শুধুই চারপাশে বরফ। কিন্তু যখন সেই শীতকাল গিয়ে বসন্তকাল আসছে, তার মানে কি সূর্যের উত্তাপটা বাড়ছে এবং তার সাথে সাথে সূর্য কী নিয়ে আসছে? বসন্ত ঋতুকে নিয়ে আসছে। এবং যত বসন্ত ঋতু আসছে তত কি হচ্ছে, এই যে প্রাকৃতিক যে শীতলতা, একটা রুক্ষ প্রাণহীন যে ভাব, সেটা আস্তে আস্তে সরে যাচ্ছে। ঠিক যেভাবে সূর্যের উত্তাপে ধীরে ধীরে বরফ গলে যাচ্ছে এবং বরফ গলে যাওয়ার পর কি হচ্ছে, আবার গাছে নতুন পাতা গজাচ্ছে, সেখানে ফুল আসছে, ফল হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন শাকসবজি হচ্ছে, চাষবাস হচ্ছে। তাহলে এই যে পুরো ব্যাপারটার সাথে ডিরেক্ট সম্পর্ক রয়েছে কার? না, সূর্যের। তাহলে সেই জন্যই এখানে বলা হচ্ছে যে সূর্য সেই কিন্তু নিয়ে আসছে সিড টাইম অ্যান্ড হারভেস্ট, বীজ বপন এবং চাষের সময়টাকে সূর্যই নিয়ে আসছে। এবং তার সাথে সাথে বসন্ত ঋতু আসছে। আর বসন্ত ঋতু আসা মানেই কি, প্রকৃতি যেন যে নিষ্প্রাণ হয়েছিল, দেখে মনে হচ্ছিল প্রকৃতির মধ্যে কোনো প্রাণের চিহ্ন মাত্র নেই, সেই জায়গাতেও কিন্তু আবার প্রাণের সঞ্চার হচ্ছে। চারপাশটা ধীরে ধীরে নতুন করে আবার সেজে উঠছে, সুন্দর হয়ে উঠছে। তো এই যে এত সুন্দর সময়, কোন সময়? না, বসন্তকাল। কবিতার নামই হচ্ছে অ্যান এপ্রিল ডে, এপ্রিল মাসের একটা দিনকে নিয়ে কবি এই কবিতাটি ভারী সুন্দর একটা কবিতা তিনি লিখেছেন। তাহলে এই যে সুন্দর সময় বসন্তকাল, এই সময় যদি জঙ্গলে যাওয়া যায় তখন কি মনে হয়? ইট ইজ সুইট টু ভিজিট দ্য স্টিল উড। জঙ্গলের পরিবেশও ততোধিক সুন্দর, গাছপালা, সেখানে নতুন করে পাতা আসছে, ফুল হচ্ছে, ফল হচ্ছে, পাখিরা ডাকছে। ইভেন শীতকালে যখন বরফে চতুর্দিক ঢেকে যায় তখন কিন্তু পাখিদের ডাকও আর শোনা যায় না, কারণ পাখিরাও সেই জায়গা থেকে মাইগ্রেট করে চলে যায়, অন্যত্র চলে যায়, ফলে পাখির ডাকও শোনা যায় না। আর পাখির ডাক যদি প্রকৃতিতে না শোনা যায় তাহলে কিন্তু এমনিতেই মনে হবে সবটা নিষ্প্রাণ, প্রাণহীন বলে মনে হয়। তাহলে সেই জঙ্গলে এরকম একটা সুন্দর সময় বসন্তকাল আসছে, প্রকৃতি সেজে উঠছে নতুন করে, তাহলে এই সময় যদি এই নিস্তরঙ্গ চুপচাপ যে জঙ্গল, সেখানে যদি যাওয়া যায় তাহলে সেটা সত্যি ভীষণ মনোরম লাগে। এবং ওই যে জঙ্গলে গেলে দেখা যাবে ওয়্যার স্প্রিংস, এখানে স্প্রিংস মানে হচ্ছে ফোটে, তাহলে যেখানে ফুটছে, কি ফুটছে? দ্য ফার্স্ট ফ্লাওয়ার অফ দ্য প্লেন, সমভূমির
প্রথম ফুলটা হয়তো ফুটছে, অর্থাৎ এই যে শীতকাল চলে গেছে, ফুল ছিল না, গাছের পাতাই ছিল না, সেখানে ফুল হবে কি করে? তাহলে এখন গাছে পাতা গজিয়েছে, নতুন করে কুঁড়ি এসছে, নতুন করে ফুল ফুটছে। তাহলে প্রথম ফুলটা যে ফুটছে এটা কিন্তু একটা সত্যিকারের সুন্দর স্বর্গীয় একটা জিনিস, বিষয়, এবং সেটাকে দেখাও একটা স্বর্গীয় অনুভূতি। তাহলে এই সময় যদি জঙ্গলে যাওয়া যায়, এমনিই তো সুন্দর লাগে, তারপর হয়তো দেখতে পাওয়া যেতে পারে যে এই ঋতুর প্রথম ফুলটা ফুটছে। নেক্সট স্ট্যান্জা। I love the season well, when forest glades are teeming with bright forms, nor dark and many-folded clouds foretell the coming on of storms. এইবার প্রথম লাইনেই আমরা দেখতে পাচ্ছি কবি পরিষ্কারভাবেই তিনি বলছেন যে আই লাভ দ্য সিজন ওয়েল, আমি এই ঋতুটাকে ভালোবাসি। কোন ঋতু? বসন্ত ঋতু। তাহলে কবির এই বসন্ত ঋতু খুব পছন্দ। যখন when forest glades are teeming with bright forms, glades শব্দটার মানে হচ্ছে জঙ্গলের মধ্যে কিছুটা কিছুটা ঘাসে ঢাকা তৃণভূমি, ঘাসে ঢাকা খোলা জমিকে গ্লেডস বলা হচ্ছে। তাহলে জঙ্গলের মধ্যে এই যে ছোট ছোট যে জায়গাগুলো ঘাসে ঢেকে রয়েছে, সমভূমি, সেই জায়গাগুলো কি হয়ে আছে? আর টিমিং শব্দটার মানে হচ্ছে ভরে আছে। কিসের দ্বারা ভরে আছে? উইথ ব্রাইট ফর্মস, অনেক উজ্জ্বল আকার আকৃতিতে ভরে আছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে জঙ্গলের মধ্যে যেমন বড় গাছও থাকে, আবার ছোটোখাটো ঝোপঝাড়ও থাকে, আবার সেই সমস্ত ঝোপঝাড়ে বুনো ফুল হয়। সেই বুনো ফুলের অপূর্ব সুন্দর সুন্দর দেখতে হয় তাদেরকে, নিজেদের খেয়ালে হয়, নিজেদের খেয়ালেই ঝরে যায়, তাদেরকে কেউ যত্নও করে না, জলও দেয় না, এবং তাদের মধ্যে সেই একটা আলাদা সৌন্দর্য থাকে। তো এই যে ছোটোখাটো ঝোপঝাড়, এই সব কিছুর ওপরেই তো সূর্যের আলো এসে পড়ছে, এবং সূর্যের আলো যেখানে যেখানে পড়ছে, সেই যে আকার আকৃতি যেগুলো রয়েছে, যা যা আছে, সেটা ঝোপঝাড় হতে পারে, ছোট ফুল হতে পারে, কোনো পাথর হতে পারে, সব কিছুর ওপর সূর্যর আলোটা পড়ে কি হচ্ছে? সেই জিনিসগুলো আরও আরও উজ্জ্বল দেখাচ্ছে। তাহলে জঙ্গলের মধ্যে এই যে খোলা জায়গাগুলো, তৃণভূমি যেগুলো, যে জায়গাগুলো রয়েছে, সেখানে সূর্যের আলো এসে পড়ে পুরো জায়গাটাকে কি করছে না আরও উজ্জ্বল করে তুলছে। হ্যাঁ, আরও উজ্জ্বল লাগছে দেখতে। আর কি হচ্ছে? নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস ফোরটেল দ্য কামিং অন অফ স্টর্মস। এবং এই সময় বলাই হচ্ছে যে পরিবেশ, আবহাওয়া ভীষণ মনোরম থাকে, এই সময় দুর্যোগ একেবারেই থাকে না, ঝড় বৃষ্টি হয় না। তো সেই কারণেই আকাশও পরিষ্কার। এই যে নর ডার্ক অ্যান্ড মেনি ফোল্ডেড ক্লাউডস বলছেন যে এই সময় আকাশে কোনো কালো এবং মেনি ফোল্ডেড ক্লাউডস মানে কি? মেনি ফোল্ডেড ক্লাউডস মানে একেবারে ঘন, মানে পরতে পরতে মেঘ জমছে, এটাকে বলা হচ্ছে। তাহলে এই যে ঘন এবং পরতে পরতে জমতে থাকা মেঘ এই সময় আকাশে থাকে না, এবং তার জন্যই ফোরটেল মানে হচ্ছে আগে থেকে বলা বা পূর্বাভাস দেওয়া। তার মানে কি? আকাশে যদি এরকম ঘন কালো মেঘ জমে, সেটা আমাদের কিসের পূর্বাভাস দেয়? না, ঝড় বৃষ্টি আসছে বা দুর্যোগ আসছে। তাহলে এই সময়ের আকাশ একেবারে পরিষ্কার থাকে, আকাশে কোনো মেঘের ছিটে ফোঁটা থাকে না, পরিষ্কার সূর্যের আলো একেবারে মাটি পর্যন্ত এসে পড়ে, মাটিকে উজ্জ্বল করে তোলে। তাহলে মেঘই যখন নেই, তাহলে আমরা বুঝতে পারছি কি না, সামনে আগামী দিনে কোনো দুর্যোগ বা ঝড় বৃষ্টি ঝঞ্ঝার কোনো পূর্বাভাস নেই, অর্থাৎ সামনের দিনগুলো ঠিক এরকমই মনোরমভাবে এগিয়ে যাবে। আকাশে মেঘ যখন নেই, তার মানে দুর্যোগেরও কোনো সম্ভাবনা নেই। আর এই সুন্দর বিষয়গুলোর জন্যই কবি বলছেন কি তিনি এই ঋতুটাকে ভীষণ ভালোবাসেন। From the earth's loosened mold, the sapling draws its sustenance and thrives. Though stricken to the heart with winter's cold, the drooping tree revives. From the earth's loosened mold, এই যে earth's loosened mold কথাটার মানে হচ্ছে পৃথিবীর উপরের যে স্তর, যেটা আলগা মাটি, যেখানে গাছ হয়,
এই জায়গাটাকে বলা হচ্ছে আর্থস লুজেন্ড মোল্ড। তো সেখানে কি হচ্ছে, সেই মাটি থেকে ও পৃথিবীর উপরের স্তরের যে আলগা মাটি, সেই মাটি থেকে দ্য স্যাপলিং ড্রজ ইটস সাস্টেন্যান্স। স্যাপলিং মানে হচ্ছে চারা গাছ, ড্রজ মানে টেনে নেয়, আর সাস্টেন্যান্স মানে হচ্ছে পুষ্টিরস, অর্থাৎ বেঁচে থাকার জন্য দেহের যা কিছু দরকার সেটাকেই বলা হচ্ছে পুষ্টিরস বা সাস্টেন্যান্স। তাহলে পৃথিবীর এই যে মাটি, সেই মাটি থেকে চারা, এবার বলাই হচ্ছে যে নতুন চারা গজাচ্ছে, হ্যাঁ, তো সেই চারা গাছ কী করছে, মাটি থেকে তার পুষ্টির রস, তার বেঁচে থাকার জন্য যা কিছু দরকার সেটা সে শোষণ করে নিচ্ছে। অ্যান্ড থ্রাইভস, থ্রাইভস মানে তরতর করে বেড়ে ওঠা, অর্থাৎ যত সে ওই পুষ্টির রসকে শোষণ করছে তত সে তাড়াতাড়ি বেড়ে উঠছে। Though stricken to the heart with winter's cold, the drooping tree revives. যদিও এতদিন শীতকাল ছিল, শীতকালে আগেও বলেছি যে চারপাশ একেবারে বরফে ঢেকে যায় এবং তখন গাছের সমস্ত পাতাও ঝরে যায়। শুধু তাই নয়, গাছগুলোকে দেখলে মনে হবে এই গাছ মরে গেছে, এই গাছে আর কোনো দিন পাতা গজাবে না। কিন্তু যেই বরফ সরে যাচ্ছে, এবং এই যে বলছেন যে দো স্ট্রিকেন টু দ্য হার্ট, এটার শব্দটার মানে কি, স্ট্রিকেন মানে হচ্ছে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হওয়া, অর্থাৎ শীতের ঠান্ডায় গাছের যদি হৃদয় বলে কিছু থাকে তাহলে সেই হৃদয় পর্যন্ত একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছিল। আর সেই কারণেই গাছগুলোকে দেখে মনে হচ্ছিল কি তারা প্রাণহীন, তারা মারা গেছে, তাদের মধ্যে প্রাণের কোনো চিহ্ন নেই, এবং এই গাছ থেকে কোনো দিনই আর পাতা, ওই শুকনো ডালে কোনো দিনই পাতা গজাবে না। তাহলে গাছের একেবারে ভিতর পর্যন্ত যেন এই শীতের যে ঠান্ডা সেটা শুকিয়ে দিয়েছিল। কিন্তু এবং দ্য ড্রুপিং ট্রি রিভাইভস, এবং তারা ড্রুপিং মানে কি, ঝুঁকে পড়া, তারা ঝুঁকে পড়েছিল। যেই বসন্তকাল আসছে, বরফ সরে যাচ্ছে, সূর্যের আলো পড়ছে, তখনই কিন্তু আবারও সেই মরে যাওয়া, মৃতপ্রায় ঝুঁকে পড়া যে গাছগুলো, যাদের দেখে মনে হচ্ছিল তারা আর কোনো দিন বেঁচে উঠবে না, তারাও কিন্তু ধীরে ধীরে কি করছে, মাথা তুলে দাঁড়াচ্ছে। রিভাইভস অর্থাৎ পুনরায় যেন বেঁচে উঠছে, নতুন করে তাদের দেহে প্রাণের সঞ্চার হচ্ছে। The softly warbled song comes from the pleasant woods, and colored wings glance quick in the bright sun that moves along the forest openings. এরপর কি হচ্ছে, কবি কিন্তু প্রতিটি জিনিস ধরে ধরে একটা জঙ্গলের মধ্যে কীরকম পরিবেশ থাকে, কী দৃশ্য দেখা যায়, কী শব্দ শোনা যায়, প্রতিটা জিনিস কিন্তু তিনি ধরে ধরে সুন্দরভাবে বলছেন। এবারে কি বলছেন, এতক্ষণ আমরা দেখছিলাম সবটাই চোখে দেখার ব্যাপার, হ্যাঁ, সূর্যের আলো পড়ছে, তৃণভূমিগুলো আলোয় ভরে যাচ্ছে, তারপর এই যে চারা গাছ তাদের পুষ্টিরস শোষণ করে ধীরে ধীরে বেঁচে উঠছে, সেই মৃতপ্রায় অবস্থা থেকে তারা বেরিয়ে আসছে। এবার আমরা দেখছি তিনি বলছেন দ্য সফটলি ওয়ার্বলড সং কামস ফ্রম দ্য প্লেজেন্ট উডস। এইবার প্লেজেন্ট মানে মনোরম, আর উডস হচ্ছে জঙ্গল। তাহলে এই মনোরম জঙ্গলের ভেতর থেকে শোনা যাচ্ছে কি, সফটলি ওয়ার্বলড সং। সফটলি মানে মৃদু, আর ওয়ার্বলড মানে হচ্ছে যেটার ওঠা পড়া হচ্ছে, সং তো গান। তাহলে আমরা জানি পাখির ডাককে কবিরা গানের সাথে তুলনা করেন। তাহলে এই যে মনোরম জঙ্গল, সেখান থেকে মিষ্টি গানের শব্দ ভেসে আসছে, তার মানে কি পাখিরাও এবার বুঝতে পারছে যে বসন্ত ঋতু আসছে বা এসে গেছে। তো তারাও যেন কোথায় চলে গেছিল, তারাও এবার কোথাও থেকে যেন ফিরে আসছে এবং কিচির মিচির করে ডেকে এই জঙ্গলের পরিবেশকে আরও মনোরম করে তুলছে। তো সেই আওয়াজটা পাওয়া যাচ্ছে এবং বিভিন্ন ধরনের পাখি ডাকছে, ওই জন্য ওয়ার্বলড অর্থাৎ ওঠা পড়া হচ্ছে। কারণ আমরা জানি এক এক ধরনের পাখি এক এক রকম, এক এক টোনে ডাকে, তো এবার সবটাই একসাথে শোনা যাচ্ছে, সেই জন্য মৃদু অথচ ওঠা পড়া হচ্ছে, সেরকম একটা মনোরম শব্দ জঙ্গল থেকে আসছে। অ্যান্ড কালার্ড উইংস গ্লান্স কুইক ইন দ্য ব্রাইট সান। আর কি হচ্ছে, কিচির মিচির শব্দ হচ্ছে মানে জঙ্গলে পাখি আছে, এবং সেই পাখিদের এই যে বলছেন কালার্ড উইংস, রঙিন ডানা, অর্থাৎ
পাখি আমরা জানি কি তাদেরকে এক এক ধরনের পাখিকে এক এক রকমের দেখতে হয় এবং তাদের রঙের বাহার একেবারে দেখার মতো। তো রোদ, সূর্যের যে উজ্জ্বল রোদ, আগেই কবি বলেছেন জঙ্গলের মধ্যে এসে পড়ছে, এবং সেই জঙ্গলের যে ফাঁকা জায়গাগুলো, সেই জায়গার মধ্যে দিয়ে পাখিগুলো ওড়াউড়ি করছে মনের আনন্দে। আর তাহলে কী হচ্ছে, পাখি যখন উড়ে যায়, দ্রুত উড়ে যাচ্ছে, সেই সূর্যের আলো পড়ছে, সেই তার মাঝখান দিয়েই উড়ে যাচ্ছে। তাই জন্য বলছেন যে সূর্যের এই যে উজ্জ্বল আলো, সেই উজ্জ্বল আলোর মধ্যে হঠাৎ হঠাৎ করে এক পলকের জন্য দেখা যাচ্ছে যে পাখিরা তাদের রঙিন ডানায় ভর করে দ্রুত একদিক থেকে একদিকে উড়ে যাচ্ছে। দ্যাট মুভস অ্যালং দ্য ফরেস্ট ওপেনিংস, অর্থাৎ জঙ্গলের মধ্যে যে খোলা জায়গা, সেই খোলা জায়গার মধ্যে তারা মনের আনন্দে কি করছে, ওড়াউড়ি করছে, এবং সূর্যের আলো তাদের উজ্জ্বল যে রঙিন যে ডানা তার ওপর এসে পড়ে সে তাদেরকে যেন আরও রঙিন এবং উজ্জ্বল করে তুলছে। When the bright sunset fills the silver woods with light, the green slope throws its shadows in the hollows of the hill and wide the upland glows. তাহলে প্রথম থেকে, দিনের শুরু থেকে আমরা দেখতে পাচ্ছি একটা জঙ্গলের পরিবেশ। তাহলে দিনের শুরু থেকে দিন গড়িয়ে বেলা পেরিয়ে এবার কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে। আর এটা আমরা দেখেছি, প্রায়শই আমরা দেখি সূর্য যখন অস্ত যায় তার আলোটা যেন একটা অন্যরকম মায়াময় হয়ে ওঠে। সারাদিনের যে রোদ সেটা একরকম, কিন্তু সূর্য যখন অস্ত যায়, অস্তায়মান যে সূর্যের আলো সেটা কিন্তু খুব মায়াময়, একটা অন্যরকম আলো, শেষ আলো ছড়িয়ে দিয়ে যায়। তো এখানেও সেটাই হচ্ছে, when the bright sunset fills the silver woods with light. সানসেট মানে কি আমরা বুঝতে পারছি, এবার বিকেল গড়িয়ে সন্ধ্যের দিকে যাচ্ছে সময়টা। তো জঙ্গলের যে সাধারণ যে একটা পরিবেশ সেটাকেও যেন রূপলি দেখতে লাগছে, অর্থাৎ মোহময় দেখতে লাগছে, এবং সেই রূপলি জঙ্গলকে এই অস্ত যে যাচ্ছে যে সূর্য, সেই সূর্যের শেষ কিরণ, আজকের দিনের মতো যেটা শেষ তার কিরণ সে দিচ্ছে, সেই আলোয় যেন এই রূপলি মোহময় মায়াময় যে জঙ্গল, সেই জঙ্গলকে ভরিয়ে দিচ্ছে তার শেষ আলোয়, এবং আরও বেশি করে জঙ্গল মায়াময় হয়ে উঠছে। দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল। এইবার পাহাড়ি এলাকা, তো পাহাড়ি এলাকা মানে কোনো জায়গা উঁচু, কোনো জায়গা নিচু, কোনো জায়গা গহ্বর হয়ে আছে। তো এবার কি হচ্ছে, দ্য গ্রিন স্লোপ থ্রোজ ইটস শ্যাডোজ ইন দ্য হলোজ অফ দ্য হিল। গ্রিন স্লোপ মানে সবুজ যে ধাপগুলো, অর্থাৎ পাহাড়ের ঢাল, তার ওপর ঘাস হয়ে আছে সেই জন্য গ্রিন, এবং সেই ধাপে ধাপে নেমে এসেছে, এবং নেমে এসে হয়তো তার সামনে একটা গহ্বর সৃষ্টি করেছে। তাহলে যে ওপরের ধাপগুলো, সেইখানে সূর্যের আলো পড়ছে, কারণ আমরা জানি আলো ওপরের দিকে পড়ে, আর গহ্বরে সূর্যের আলো সেভাবে ঢুকছে না, তো সেখানটা অন্ধকার হয়ে আছে। তাহলে কি হচ্ছে, এই যে উঁচু ধাপ সেইখানে সূর্যের আলো পড়ছে, কিন্তু এই উঁচু যে ধাপগুলো, ধাপে ধাপে যেটা অন্ধকার গহ্বরে নেমে গেছে, সেই ধাপের যে ছায়া, সেই ছায়াটা কিন্তু পড়ছে কোথায়, ইন দ্য হলোজ অফ দ্য হিল। পাহাড়ে যে গহ্বর রয়েছে বা কোনো গুহা রয়েছে, সেইখানে তার ছায়াটা পড়ছে। পরিষ্কার কথা, যে জায়গাগুলো উঁচু সেখানে এখনও সূর্যের আলো পড়ছে, মানে সূর্য তো অস্ত যাচ্ছে, ফলে সূর্যের আলোটা কি স্ল্যান্টিং রেজ হয়ে আসছে, মানে তির্যক রশ্মি হিসেবে আসছে। তাহলে কি তির্যক রশ্মি যখনই, তখন কি হয়, সূর্যের আলোটা সব জায়গায় কিন্তু সমানভাবে পড়ছে না। তাহলে যে জায়গাগুলো উঁচু সেই জায়গাগুলোই পড়ছে, কিন্তু যে জায়গাগুলো নিচু বা গহ্বর গুহা, সেখানে কিন্তু আর সূর্যের আলো পড়ছে না। ফলে কি হচ্ছে, এই উঁচু জায়গার ছায়াটা পড়ছে তুলনামূলকভাবে যে নিচু জায়গাগুলো সেইখানে গিয়ে পড়ছে, এবং সেই জায়গাগুলোকে যেন আলোর পাশে আরও বেশি করে অন্ধকার লাগছে। অ্যান্ড ওয়াইড দ্য আপল্যান্ড গ্লোজ, এবং ওই যেটা বললাম আপল্যান্ড, যে জায়গাগুলো উঁচু বিস্তৃত, সেই জায়গায় কিন্তু এখনও পর্যন্ত সূর্যের শেষ রশ্মি এসে পড়ছে, এবং পড়ে কি হচ্ছে, সেই জায়গাগুলো গ্লো করছে, অর্থাৎ আরও যেন উজ্জ্বল হয়ে উঠছে।
কবিতাটা এখানেই শেষ। কবিতার মধ্যে এটাই রয়েছে। অ্যান্ড এপ্রিল ডে যেহেতু ঋতু হচ্ছে বসন্ত ঋতু, এবং সেই সময় এপ্রিল মাসের একটা দিনের যে বর্ণনা, যে একটা জঙ্গল, সেই জঙ্গলের প্রকৃতি কীরমভাবে সেজে উঠছে, শব্দ, দৃশ্য যেটা দেখা যাচ্ছে, যে শব্দ শোনা যাচ্ছে, এই সবটা মিলিয়ে কবি জঙ্গলের একটা প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকেই তিনি এখানে বর্ণনা করছেন। এবং বসন্ত ঋতু কতটা সুন্দর সেটাও তিনি বলছেন, এবং তার সাথে সাথে এই সৌন্দর্যের জন্য বসন্ত ঋতু তার অত্যধিক পছন্দের প্রিয় ঋতু, সেটাও তিনি এই কবিতার মধ্যে আমাদের জানাচ্ছেন। তো এখানেই এই কবিতাটা এবং এই চ্যাপ্টারটি শেষ হলো।